বাংলার রাজনীতিতে যখন তুমুল ঝড় উঠেছে, কার্যত কালবৈশাখীর ঝড় উঠেছে, সেই সময় একটা প্রশ্ন খুব ধীরে ধীরে মাথা তুলতে শুরু করেছে। ঝড় কাদেরকে নিয়ে উঠেছে? তৃণমূল কংগ্রেসকে নিয়ে। যে বামেরাই কি তাহলে এই রাজ্যের বিরোধী? আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। এই নিয়ে আলোচনা করবো বলে আজকে এসেছি রানা সেনগুপ্তের কাছে। বাবা, একদম সরাসরি প্রশ্নে চলে যায়, সেটা হচ্ছে যে তোমার কি মনে হচ্ছে, বামেরাই কি সত্যি এই রাজ্যে এই মুহূর্তে বিরোধী? না, এটা তো খুবই সত্যি কথা। যখন এখানে বুলডোজার চলতে শুরু করলো, তপসিয়া, তিনজলা, বিভিন্ন স্টেশনের আশেপাশে বিভিন্ন জায়গায় মানে কার্যত রাতারাতি ভেঙে চুরে দেয়া হলো, একমাত্র বামেরাই তো প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে ছিল। এবং বামেরাই তো আদালতে গিয়ে এই যে স্টে অর্ডার গুলো আদায় করলো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা করলেন, এগুলো তো বামেরাই করলো। বিকাশ রঞ্জন বাবু অবশ্য উকিল হিসেবে অনেকগুলো জায়গাতেই অনেক ভালো ভালো কাজ করেন, তো এটাও তার মধ্যে অন্যতম। এটা কিন্তু বামেরাই করেছিল। তখন তৃণমূল হতাশ, লুব্জ, নিজেদের মধ্যে মানে কাদা ছোড়াছড়ি চলছে, এই সমস্ত অবস্থাতে কিন্তু বামেরাই এগিয়ে গিয়েছিল লেনিন মূর্তি ভাঙার দিনটা থেকে। তো এখন ওটা তো তোমার ওই ভোটের রেজাল্ট ঘোষণার পরেই লেনিন মূর্তিটা ভাঙা হয়েছিল মুর্শিদাবাদের ওই জায়গাটা, আমি ভুলে যাচ্ছি। রেজাল্ট বেরোলো 4 তারিখ, বামেরা নেমে পড়লো 4 দিনের মধ্যে, মানে 8 তারিখে বামেদেরকে কিন্তু রাস্তায় দেখা গেছে। বাম থাকবে, বিরোধী দল কে হবে, এই প্রশ্নটা কিন্তু একটা আরবিট্রারি প্রশ্ন। আরবিট্রারি প্রশ্ন এই কারণের জন্যে, মানুষ বিজেপিকে 4 তারিখের আগে দুটো পর্যায়ে উজাড় করে ভোট দিয়েছে। এখন আগামীকাল থেকে দেখা যেতে পারে যে মানুষ এই মানে এই বলতে শুরু করছে বা বলছে ইদানিং যে আমরা বিজেপিকে দিয়ে আমাদের ভোটটা দিয়ে ভুল হয়েছে, আমরা গরিব মানুষরা ভোট দিয়েছিলাম ভালোভাবে থাকবো বলে, তার জায়গায় দেখা যাচ্ছে আমাদের পেটে লাথি পড়ছে। মানে যে সমস্ত হকার উচ্ছেদ বা বস্তি উচ্ছেদ হচ্ছে, সে সমস্ত মানুষজনের কথা বলছে। হ্যাঁ হ্যাঁ। এখন এই যে জায়গাটাতে, এইখানে যখন একটা কোনো দল, যে কোনো দল XYZ, মানে ধর কাল নৌশাদ সিদ্দিকীর দলও যদি 3-4টে লোক নিয়ে বা 100টা লোক নিয়ে আন্দোলন করতে নামে, মানুষ কিন্তু তাদের কাছে যাবে। কেননা মানুষও সবসময় চায় একটা বিরোধী কণ্ঠস্বর থাক, একটা বিরোধী পরিসর থাক। এবং এই জায়গাটাতে সিপিএম যেহেতু অনেক দিনের ধরেই বিরোধী দল, 15 বছর ধরে বিরোধী দল, বা আরো বলা যেতে পারে যে ওই 34 বছরের শাসনের আগে গোড়া থেকে 1952 থেকেই তো সিপিএম বিরোধী দল। সুতরাং এই যে বিরোধিতার ট্র্যাডিশনটা, বিরোধিতা বা বিরোধী দল হিসেবে লড়ার ক্ষমতাটা সিপিএম এর কিন্তু সব থেকে বেশি রেকর্ড আছে। এবং সেই অর্থে যদি সিপিএম আজকে যদি দাঁড়ায় মানুষের পাশে, মানুষ কালকে সিপিএম এর কাছে আসবে, স্বাভাবিক ব্যাপার, এর মধ্যে তো কিছু নেই। মানে আমার কিছু কথা যদি বলার থাকে, আমার উপরে যদি অত্যাচার হয়, আমি যদি সরকারি দলকে বলতে না পারি, পুলিশ যদি আমার কথা না শুনে, হ্যাঁ, তাহলে আমাকে তো যেতে হবে বিরোধী দলের কাছে, স্বাভাবিকভাবে। মানে সকল্ড বিরোধী যারা, তাদের কাছে তো যাওয়ার মতো পরিস্থিতি নেই। তারা আসলে কে বিরোধী কে বিরোধী নয়, সেটা নিয়েই মারামারি চলছে, সেটা নিয়েই মারপিট চলছে। দক্ষিণ পন্থী দলে এরকম হয় যে আমি নেতা বলে একজন হঠাৎ নেতা হয়ে যাচ্ছে, এইসব। কিন্তু বামেদের এখন অনেক বেশি মানে সুসংগবদ্ধ দেখাচ্ছে, যাকে ভালো না, বামেরা যেটা সব থেকে বড় কথা হচ্ছে এই যে জায়গাটা, বামেরা যে 0 থেকে 1 হয়েছে, এই যে রানার এই যে উত্থান, এই যে এখানে যে চলে এলো, এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত বামেদের কাছে একটা কি বলবো, মানে একটা মোটিভেশন হিসেবে কাজ করেছে, অক্সিজেনের মতো কাজ করেছে। তো সেইটাকে কাজে লাগিয়ে বামেরা নেমেছে। এবং এটা খুব সত্যি কথা হচ্ছে যে আমি খুব অবাক হব না যদি আগামী নির্বাচনগুলোতে যদি তৃণমূল এরকম ভাবে স্প্লিট আপ হয়ে যায়, বাম হয়ে উঠবে একদম দ্বিতীয় শক্তি, যেটা আমাদের পুরসভা পঞ্চায়েতের কথা বলছি। হ্যাঁ, পুরসভা পঞ্চায়েতের কথা বলছি। আর যেটা আমরা দেখলাম ওই ফলতার নির্বাচনে আমরা যেটা দেখলাম, যে সিপিএম কম যাই ভোট পাক না কেন, হয়তো 50,000 ভোটে হারছে, কিন্তু 2 নম্বরের জায়গায় কিন্তু সিপিএম উঠে এসেছে। এই ব্যাপারটাও সিপিএম এর কাছে কিন্তু এটা একটা কি বলবো, একটা অত্যন্ত অনুপ্রেরণা জায়গা, মানে নতুন একটা স্বপ্নের নতুন একটা দরজা খুলে গেল। হ্যাঁ, নতুন একটা দরজা খুলে গেল। একটা জিনিস বাবা তুমি আমাকে বলো, সেটা হচ্ছে যে এই যে ধরো বামেদের এই মুহূর্তে মানে খুব স্বাভাবিকভাবেই একটা বিজেপি একটা হিন্দু ওরিয়েন্টেশন নিয়ে চলে, আইডেন্টিক্যাল পলিটিক্স করে তারা। এই সিচুয়েশনটার মধ্যে সংখ্যালঘুদের মধ্যে তো কোথাও না কোথাও একটা সুপ্ত আশঙ্কার জায়গা আছেই, অস্বীকার তো করা যায় না, মানে যতই যাই বলা হোক না।
হ্যাঁ। ফলে এই ভীতির জায়গাটা, আশঙ্কার জায়গাটা, সেই জায়গাটাতেই কি বামেদের আরো বেশি একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে? মানে ফলতার ইলেকশনের কথা যদি বলা হয়, ফলতার তো একটা বড় পার্সেন্টেজ তো সংখ্যালঘু, মানে বড় পার্সেন্টেজ মানে বলতে চাইছি মানে হিন্দুরা বেশি, কোনো সন্দেহ নেই গিয়ে, কিন্তু মুসলিম বা হিন্দু সংখ্যালঘু, মানে সংখ্যালঘু মানে তো শুধু মুসলিম তা নয়, মানে ওভারঅল সংখ্যালঘুদের সংখ্যাটাও কম নয়। ফলে তাদের কাছেও কি কোথাও বামেরাই বিকল্প, এই ভাবনাটা কোথাও কি ধীরে ধীরে মানে কার্যত দেওয়াল লিখনের মতন হয়ে যাচ্ছে? এখন ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘুরা তো আমাদের দেশে বিজেপি যে মুহূর্তে, মানে যেহেতু সংখ্যালঘুরা আর তৃণমূলের সাপোর্টটা পেল। হ্যাঁ বলি ব্যাপারটা সেটা হচ্ছে যে যেহেতু আমাদের এখানে কেন্দ্রে বিজেপির সরকার এলো, যেদিন থেকে এলো, আমার সেদিন মনে আছে, আমি সেদিন ওই পার্ক স্ট্রিট দিয়ে হাঁটছিলাম, 2014 কথা বলছো? হ্যাঁ, আমি সেদিন পার্ক স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম কোনো একটা কাজে। আমি ওখানে দেখলাম যে আলো ফালো নেভা এবং একটা মোটামুটি থমথমে পরিবেশ, এবং ওখানে যারা জায়গায় জায়গায় জটলা, এবং তাদের ওখানে সংখ্যালঘুরা হাই হাই করছেন, একই হলো একই হলো একই হলো। তো যাই হোক, তো সেই দিন থেকেই কিন্তু সংখ্যালঘুরা ভয়ে ভয়ে আছেন। এবং আজকে রিতেশ তেওয়ারি বলে দিচ্ছে যে আমাকে একজনও মুসলিম ভোট দেয়নি, আমি মুসলিমদের জন্য কিছু করবো না। এবং তারপরেও কিন্তু তাকে ডেকে বিজেপি ভর্ৎসনা করছে না, মানে বিজেপি মনেই করছে না যে মুসলমানদের আমাদের আদৌ দরকার আছে। 30% ভোট এরা বাদ দিয়ে বা 32% ভোট বাদ দিয়ে এরা চলবে বলে ঠিক করেছে, হিন্দুদের একাট্টা করে নিয়ে। এই অবস্থায় দেখা যাচ্ছে যে মুসলমানদের যে সমস্ত ভাতা টাতা ইত্যাদি ইত্যাদিগুলো ছিল, সেগুলো অবশ্য হিন্দুদেরও ছিল, পুরোহিতদেরও ছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। আচ্ছা, আরো দেখা যাচ্ছে যে সংখ্যালঘু কমিশন ইত্যাদি যে সমস্ত ছিল, সংখ্যালঘুদের পরিস্থিতি বিচার করা, তাদের জন্য কিছু করা, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে কার্যত দেখা যাচ্ছে যে মুসলমানদের থামিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের একটা জায়গায় কনফাইন করে দেওয়া হচ্ছে যে তোমরা কিছু পাবে না, আমরা যা করার আমরাই করব, হিন্দুদের জন্য করবো, তোমাদের জন্য কিছু করবো না। এই অবস্থায় কিন্তু প্রতিবাদী স্বর যদি না আসে আমাদের এই রাজ্যে, তাহলে বুঝতে হবে আমাদের রাজ্যের খুব দুর্দিন আসছে। এবং এই প্রতিবাদী স্বরটা যদি মানে বামপন্থীরা, সিপিএম বা নৌসাদের সঙ্গে যে জোট, এই জোটটা যদি তুলতে না পারে, তাহলে কিন্তু এদেরও কোনো ভবিষ্যৎ খুব একটা কিছু নেই। এদের যেটা করতে হবে, যে যা মমতা বন্দ্যোপাধ্যায় একদিন করে এসেছিলেন, মুসলিম সম্প্রদায়ের তিনি ছিলেন মসিহা, তার পুরো ভোট ব্যাংকটা কিন্তু বিজেপির ভয়ে মমতাকে সাপোর্ট করে এসেছিলেন। এই ভোট ব্যাংকটা আজকে স্প্লিট আপ হয়ে গেছে। হ্যাঁ, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, সিপিএমেরও এক অংশ, এরা থাবা বসিয়েছে এটাতে। এবং মমতার পরাজয়ের পিছনে আরো একটা বড় কারণ হচ্ছে সিপিএম এর যে ভোট, মানে নিচুতলা সিপিএম এর যে ভোট, সেটা সাইফন করেছে বিজেপিতে। ওদের ওই যে থিওরি ছিল অনেক কাল আগে, 2019 থেকে আমরা শুনে আসছি, আগে রাম পরে বাম। তো ওরা যদি এইটা করে থাকে, ওরা যদি কোনো কৌশল করে থাকে, আগে বিজেপিকে নিয়ে এসো, বিজেপি এত খারাপ কাজ করবে, এত অন্যান্য উল্টোপাল্টা করবে যে পরবর্তীকালে বামেরা সুযোগ পেয়ে যাবে। এটা কিন্তু একটা মানে ঘটনা। এটা ভেবেই কিন্তু অনেক লোক, বামপন্থী লোক, বিজেপিকে ভোট দিয়েছে। এবং বিজেপির একমাত্র বিরোধী দল হয়ে ওঠার সম্ভাবনাটা আছে এই কারণের জন্য বামেদের, বিজেপি কিন্তু কার্যত কমিউনিস্টদের সহ্য করতে পারে না। এই বিজেপি বা সংঘ পরিবার, হ্যাঁ, এরা কিন্তু মানে সবসময় চেষ্টা করে যাতে কমিউনিস্টরা, সিপিএমরা কোনো রকম ভাবে কোনো লাইমলাইটে না আসতে পারে। তো এইটা করার জন্য, এটার বদলে যদি এই ব্যাপারটা সিপিএম করতে পারে যে হ্যাঁ আমরা লাইমলাইটে আসতে পারছি, আমরা অনেক আন্দোলন করতে পারছি, আমরা হকারদের পাশে দাঁড়াতে পারছি, আমরা বাড়িঘর দরজাদের ভেঙে রাস্তায় বসিয়ে দেওয়া হচ্ছে তাদের পাশে দাঁড়াতে পারছি, তাহলে কিন্তু সিপিএম এর এখানে একটা প্লাস পয়েন্ট আছে, পজিটিভ সাইন আছে। এই মুহূর্তে বাংলা রাজনীতিতে একটা প্রশ্ন খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে। একদিকে এতদিন কার্যত দুই বন্ধু ছিল, কিন্তু 2026-এর নির্বাচনের, বিধানসভা নির্বাচনটা ঠিক আগে দেখা গেল দুটো দল দুদিকে চলে গেল, মানে কংগ্রেস আর বামেদের হাতে তো চাইলো না। পরিবর্তিত পরিস্থিতিতে তোমার কি মনে হচ্ছে বাম কংগ্রেসের জোট আবশ্যিক, অত্যন্ত প্রয়োজনীয়? না, বাম কংগ্রেসের জোট অনেকবার হয়েছে আমাদের রাজ্যে। বাম এবং কংগ্রেসের যেটা সব থেকে মুশকিল হচ্ছে, তোর মনে আছে কিনা জানি না, প্রদীপ ভট্টাচার্য আমাদের একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে সিপিএম এর লোকেরা আমাদের ভোট দিলেও আমাদের কংগ্রেসের লোকেরা সিপিএম কে ভোট দেয়নি, তাই না? তো এখন সিপিএম কে ভোট দেওয়ার ব্যাপারে কংগ্রেসের যদি মানে নিচুতলার কংগ্রেস যদি থাকে, যদি অ্যালার্জি থেকে থাকে, তাহলে জোট করার কোনো মানে হয় না। আবার এটাও একটা ঠিক যে বিরোধী দলেদের আগামী দিনে যা দিন আসছে, এই যে INDIA
জোটের খুব শিগগিরই একটা মিটিং আছে, এবং এখানে রাহুল গান্ধী খুব শিগগিরই ফর্মুলা দেবে। এবার থেকে রাজ্যে রাজ্যে যা নির্বাচন হবে 1:1 হবে, মানে INDA জোটের একজন দাঁড়াবে বিজেপির একজনের বিরুদ্ধে। আচ্ছা, এরকম একটা মানে আমি খবর পেলাম আর কি। যদি এইটা করা যায় তাহলে দেখ একটা ঐক্য তো ওভারঅল ওপর স্তরে আছে, যেখানে প্রায় মানে ব্যঙ্গ করে বলা হয় যে ওখানে দোস্তি এখানে কুস্তি। হ্যাঁ, সেটা যদি বন্ধ করতে পারা যায়, যদি দেখা যায় যে সত্যি সত্যি কংগ্রেস এবং CPIM অথবা নওশাদের দল, হ্যাঁ, এরা যদি সম্মিলিতভাবে, এমনকি CPIML এই যে জোটটা তৈরি হয়েছে, এরা যদি সম্মিলিতভাবে এগোতে পারে তাহলে ভালো রাস্তা আছে, পজিটিভ সাইন আছে, এরা এগোতে পারবে। কেননা মানুষ কিন্তু সবসময় একটা বিরোধী কণ্ঠস্বর খুঁজবে, মানুষ যাবে একজনের কাছে যে তার কথাবার্তা শুনতে পারবে, ও শুনবে অন্তত। আজকে যেমন বিজেপির যারা সদ্য MLA হয়েছেন, অধিকাংশ লোক পরশুদিন মানে MLA হওয়ার আগের দিন পর্যন্ত ফোন ধরলে গদগদ হয়ে যেতেন, আজকে দেখা যাচ্ছে কার্যত কারোরই ফোন তারা ধরেন না। এটা তৃণমূলেরও দোষ ছিল, এই দোষটাতে বিজেপির মধ্যে চলে আসছে। মানে এটা শুনবেটা কোথায়, কে শুনবে কার কথা? শুভেন্দু যেমন একটা করেছিলেন, মুখ্যমন্ত্রীকে বলুন বলে একটা ফোন নাম্বার দিয়েছিলেন, দেখা গেল সেটা বন্ধ করে দিয়ে উনি বললেন আপনার সরকারকে বলিয়ে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা হচ্ছে আর কি, এইগুলো করে খুব যে কাজ হয় তা নয়। মানে দিদিকে বলো, আমরা আগে দেখেছি পোর্টালে অনেক লোক অভিযোগ করেছে, করেই যে সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়ে গেছে, হয়তো গোড়ার দিকে খানিকটা হয়েছে, পরের দিকে এটা স্থিমিত হয়ে গেছে। এই ক্ষমতায় থাকার হচ্ছে এই একটা মুশকিল। ক্ষমতায় থাকলে লোকে ভুল করবেই, বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, যেই হোক, দীর্ঘদিন ধরে যদি তারা ক্ষমতায় থাকে তাদের ভুলের মানে পরিমাণ কিন্তু পর্বত সমান হবে, এবং সেখানেই বিরোধী দলের একটা ভূমিকা থাকে। কেরলে আমরা যেটা দেখি যে 5 বছর অন্তর অন্তর শিফট হয়ে যায়, 5 বছর অন্তর অন্তর পাল্টায়, টানা 10 বছর। হ্যাঁ হ্যাঁ, যাই হোক। তো এই যে ব্যাপারটা আমরা দেখি, এখানে কিন্তু একটা এরকম অবস্থা থাকা দরকার বলে মনে হয়, অন্তত একটা মানে শক্তিশালী বিরোধী সংগঠনের বা বিরোধী জোটের থাকার প্রয়োজন। তাহলে মোটামুটি যা দাঁড়াচ্ছে এই আলোচনা থেকে সেটা হচ্ছে, ক্ষমতায় যিনি থাকছেন বা সরকারে যারা থাকছেন তাদের বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর খুব জরুরি, যেটা না থাকলে কোথাও কোথাও হয়তো ক্ষমতায় থাকা দলই রাজত্ব করবে। ফলে এই পরিস্থিতিতে বামেরাই বিকল্প, এরকম ভাবনা অনেকের মধ্যে তৈরি হচ্ছে, এবং আমরা রানা সেনগুপ্তর সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম যে বামেদের উত্থানের একটা সোনালী সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা কতটা বামেরা কাজে লাগাবে সেটা ভবিষ্যৎ বলবে। আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।